আজ সেই সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা, তার উপর ছুটির দিনের আমেজ। এই মেঘ বাদলা দিনগুলোতে আমার আর কিশোরীর সব থেকে পছন্দের বিষয় হল তারানাথের কাছে গিয়ে বিভিন্ন রোমাঞ্চকর গল্প শোনা। আমাদের যেরকম গল্প শোনা একরকম নেশা, ঠিক তেমনই তারানাথেরও ভালো শ্রোতার ভীষণ অভাব। তাই এই দুপাক্ষিক চাহিদার জন্য বলুন কিংবা যাই বলুন, আমাদের এই অসীম বন্ধুত্বটা কিন্তু কিছু বছরে বেশ গভীর হয়েছে। জলখাবার খেয়ে আমি কিশোরী বেরিয়ে পড়লাম মটলেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে কিশোরী একটা পাসিং শোয়ের বাক্স আর আমি কিছু তেলে ভাজা নিয়ে নিলাম। তারানাথের বাড়ি পৌঁছতে চারি দরজা খুলে দিল। চারি আমাদের কাকাবাবু বলে। সে কোন ছোট্ট থেকে মেয়েটাকে দেখছি, দেখতে দেখতে বড় হয়ে গেল। এসব ভাবনা ভাবতে ভাবতেই তারানাথের কাছে গিয়ে বসলাম আমরা। চারি চা করতে ভেতরে চলে গেল। তারানাথ মেয়ের যাওয়ার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে বিভূতি, মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। দুদিন পর পরের ঘরে যাবে। ও আমার বাড়ির লক্ষ্মী। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ স্বরূপ ওকে পেয়েছিলাম আমি। ও গেলে যে আমার ঘরের অবস্থা কি হবে স্বয়ং ঈশ্বরই জানেন। ঠাকুরমশাই, কন্যা সন্তানকে তো আর সারা জীবন গৃহে রাখা সম্ভব নয়। তাছাড়া আমাদের চারিমা যেখানে যাবে সেখানেই সোনা ফলবে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার মা যে স্বয়ং ঈশ্বরের বরপ্রাপ্ত কন্যা। ওর ঐশ্বরিক ক্ষমতা সেই কোন ছোটবেলায় আমি নিজে প্রত্যক্ষ করেছিলাম। তারানাথের কথা শেষ হতে না হতেই চারি চায়ের পেয়ালা আর তেলে ভাজা একটা বাটিতে এনে নাবালো। তারপর ধীর পায়ে আবারও বেরিয়ে গেল। কিশোরী এতক্ষণে একটাও কথা বলেন। চারি চলে যেতেই তারানাথের কিছুক্ষণ পূর্বের কথায় গল্পের গন্ধ পেয়ে এতক্ষণে ওর মুখে কথা ফুটল। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? ওই চারির ছোটবেলার কিছু ঘটনা, এ নিয়ে কি কোনো গল্প আছে ঠাকুরমশাই? তারানাথ একবার কিশোরীর দিকে তাকিয়ে তারপর খানিকটা অন্যমনস্ক হয়ে বলল, না না, শুধু গল্প বলো না কিশোরী, একে শুধু গল্প বলো না। এখনো যেন চোখের সামনে আমার ভেসে ওঠে সেসব দৃশ্যপট, বুঝতে পারলে? তারানাথ এটুকু কথা বলেই একটা তেলে ভাজা তুলে বড় সড়ো একটা কামড় বসিয়ে এক ঢোক চা খেয়ে এবার বলতে শুরু করলেন। দেখো, এখন যে গল্প তোমাদের আমি শোনাবো তা আজ থেকে ধরো প্রায় 15 বছর আগের ঘটনা। এরকম বর্ষাকালেরই ঘটনা। সে বছর চারিদিকে ভীষণ বৃষ্টি হয় এবং তার কারণে স্থানে স্থানে প্রচুর বন্যাও হয়েছিল। আমার চারিমা তখন একদম ছোট্ট। একবার শিবপুর নামে এক গাঁয়ের জমিদার আমায় নেমন্তন্ন করলো তার ছেলের বিবাহ উদ্দেশ্যে। ওই জমিদারের সাথে আমার বেশ ভালো আলাপ ছিল, এই হাত দেখা, ঠিকুজি বিচার, এসব সূত্রেই। তো ভালো সম্পর্কের জন্যই বলো কিংবা বহুদিন বাইরে যাওয়া হয় না বলেই বলো, আমার প্রবল ইচ্ছে হলো এই নেমন্তন্ন রক্ষা করব। যেমন ইচ্ছে তেমন কাজ। জমিদারের ছেলের বিবাহের আগের দিন যেই বেরিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি শিবপুরের উদ্দেশ্যে, ঠিক সেই সময় চারিমা বায়না জুড়ল যে ওকে নাকি নিয়ে যেতেই হবে আমার সাথে। তো তোমরা তো জানো যে আমি বরাবরের অগোছালো মানুষ, তারপরে সাংসারিক দিক থেকে তো একেবারেই কাঁচা। তো ওইটুকু একটা শিশুকে আমি কিভাবে সামলাবো বলো? তো যাই হোক, অনেক বোঝানোর পরেও চারিমা কিন্তু ওর জেদে অটল থাকলো। হ্যাঁ, নিয়ে ওকে যেতেই হবে। কি আর করা, অবশেষে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম যাত্রাপথের উদ্দেশ্যে। প্রথমে রেলগাড়ি, তারপর নৌকো করে পৌঁছতে হবে শিবপুরে। যখন ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে সন্ধে 6টা বাজছে। চারি তখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে।
ওকে নিয়েই ঘাটে গেলাম। পৌঁছে দেখি নদীতে বেশ ভালো বান এসেছে, তার জন্য এ রাত্রিরে আর কোনো মাঝি নৌকো নিয়ে পারাপার করবে না। আমার মাথায় তো বাজ পড়ল, ওদিকে কাল জমিদারের ছেলের বিয়ে, সেই নেমন্তন্ন রক্ষা করতে আজকেই শিবপুরে পৌঁছানোর আর্জি করেছিলেন জমিদার মশাই। তেনার কথা না রাখাটা অশোভনীয়। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাচ্চা মেয়ে নিয়ে সারা রাত কোথায় থাকবো আমি। যাই হোক, অবশেষে অনেক বুঝিয়ে শুনিয়ে বেশ কিছু বেশি পয়সা দিয়ে এক মাঝিকে রাজি করালাম নদী পার করে দেওয়ার জন্য। নৌকো চলতে শুরু করল। নৌকোর মাঝে চারিকে শক্ত করে ধরে বসে থাকলাম আমি। যখন তখন বৃষ্টি নামতে পারে, মাঝির মুখেও অদ্ভুত এক ভয়ের আশঙ্কা দেখলাম। খুব সন্তর্পণে ও নৌকো বেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু না, শেষ রক্ষা হলো না। মাঝ নদীতে নৌকো পৌঁছতে না পৌঁছতেই প্রচণ্ড ঝড়, জল, বৃষ্টি এ সমস্ত শুরু হলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে আজ কিছু একটা অঘটন ঘটবে, বুঝলে। তা তোমরা তো জানোই যে আমার বিশেষ কিছু ক্ষমতা আছে, যার থেকে আমি অনেক কিছুর পূর্বাভাস পাই আগে থেকেই। তেমনি আর কি, আমি চারিকে আঁকড়ে ধরে নৌকোর একদম মাঝখান ঘেঁষে বসলাম। কিন্তু ক্রমেই নৌকো দুলতে থাকলো, প্রচণ্ডভাবে দুলতে লাগলো নৌকো। মাঝে কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, বাবু, নদীতে বোধহয় বান এলো, প্রচণ্ড বৃষ্টি। আমি আপনাদের বললে এই অবস্থায় নদী পারাপার উচিত নয়, আপনি শুনলেননি। আহ, কি যে বলো! কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি সাবধানে নৌকো চালাও, সাবধানে নৌকো চালাও, ভয় পাবে না একদম, বুঝতে পারলে? বাবু, আপনি জানেননি এই অঞ্চলে এখন মহা বিপদ। নির্ঘাত কোনো অপদেবতার কোপ পড়েছে এই অঞ্চলে। এত বৃষ্টিতে নেত্রদিন নদীতে প্রবল বান আসছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, গচ্ছিত ফসল নষ্ট হচ্ছে, মানুষের খাদ্যাভাব প্রচণ্ড। তার উপর থেকে পাশাপাশি 3টি গায়ে মরক লেগেছে বাবু। ছেলে বুড়ো সব কেমন দুদিনের জ্বরে মারা পড়েছে। এই ঘোর বিপদে আপনি কেন এলেন বাবু এই গায়ে, তাও আবার এই বাচ্চা মেয়েটিকে নিয়ে? আমার শিবপুরের জমিদার বাড়িতে নেমন্তন্ন আছে, ও বাড়ির ছেলের বিবাহের অনুষ্ঠানে, বুঝতে পারলে? আমার কথা শুনে মনে হলো মাঝি সব অবাক হলো, বুঝলে। আমি ওর দিকে তাকিয়ে ওর মনের কথা বোঝার চেষ্টা করলাম, কিন্তু অত কষ্ট আমাকে আর করতে হলো না। মাঝি নিজেই বলে উঠল, হ্যাঁ, ছোট দাদা বাবু আবার কি? এইটুকু বলেই মাঝিকে থামতে হলো, কারণ ততক্ষণে নদী আরো অধিক ফুলে ফেঁপে উঠেছে। জলের কম্পন এতটাই যে মনে হচ্ছে নৌকো এক্ষুনি উল্টে যাবে। ওদিকে বৃষ্টিও আরো জোরালো হয়েছে, নৌকোর ছাদ ফাঁকা। আমরা কাক ভেজা হয়ে বসে আছি আর আসন্ন ভয়ঙ্কর পরিণতির দিকে চোখ পেতে আছি। তোমরা তো জানো যে আমার কিছু বিশেষ ক্ষমতার জোরে আমি সব প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারি। কিন্তু দুর্ভাগ্য সেদিন কোনো শক্তি আমার কাজ করছিল না। হ্যাঁ, মনে হচ্ছিল যেন কোনো ঘোর কালো নিকষ অপশক্তি ঘিরে রেখেছে সমস্ত আকাশ। এরম বেশ কিছুক্ষণ চলার পর আমার কোলে এতক্ষণ ধরে চুপটি করে বসে থাকা চারিমা হঠাৎ করে বলে উঠল, বাবা, আমাকে তুমি একটু নদীর জলে হাত দিতে দেবে? আমি তো ছুঁতে পারবো না, আমার হাত যাবে না। আমাকে একটু কোলে করে ছুঁতে দেবে নদীর জল? এই ভয়ঙ্কর পরিবেশে চারির এরকম অদ্ভুত কথা শুনে একটু বিরক্তই হলাম তখন, বুঝলে। বললাম, আহ চারি, আচ্ছা এই কখনো সম্ভব এই সময়? দেখছো তো এমন দুর্যোগ। না, দুষ্টুমি করবা, তুমি চুপটি করে বসে থাকো তো মা। হ্যাঁ, এরকম অযথা বায়না একদম না। হ্যাঁ, চুপটি করে বসে থাকো। এটা বলার পর দেখলাম চারি আমার মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর আধো আধো গলায় ফের বলে উঠল, বাবা, তুমি দেখবে আমি নদীর জল ছুঁলেই নদী শান্ত হবে, আকাশও।
আমি কিছুটা অবাক হয়ে চারির মুখের দিকে তাকিয়ে থাকলাম। কেমন যেন মনে হলো যে ও যা বলছে তা কোনো ছেলে মানুষই নয়। হ্যাঁ, ওকে কোলে নিয়ে নৌকোর কিনারার দিকে এগিয়ে গেলাম আমি। মাঝি বাধা দিতে গেল, কিন্তু আমি তাকে হাত দেখিয়ে থামতে বললাম। চারিকে কোলে তুলে কিছুটা এগিয়ে দিলাম নদীর জলের দিকে, যাতে ও হাতটা অনায়াসে স্পর্শ করতে পারে। তো দেখলাম ও এক হাত দিয়ে নদীর জল যেই স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে, বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে যেন কোনো এক অলৌকিক শক্তিতে এক মুহূর্তে নদীর সমস্ত কম্পন থেমে গেল। এমনকি বৃষ্টিটাও থেমে গেল, আর আকাশের ঘন কালো মেঘ কেটে গেল কয়েক মুহূর্তে। অদ্ভুত। মাঝি আর আমি দুজনেই সমস্ত ঘটনায় বেশ আশ্চর্য হয়ে অনেকক্ষণ চারির মুখের দিকে চেয়ে থাকলাম। মাঝি বলল, জয় মা বাবু, বাবু আপনার মেয়ে তো স্বয়ং দেবী। ওইটুকু একখান মেয়ে নদীর জলে হাত দিল, আর তক্ষুনি সমস্ত নদী আকাশ কেমন শান্ত হয়ে গেল। দেখুন, এ তো ঐশ্বরিক ক্ষমতা। হ্যাঁ, ঐশ্বরিক ক্ষমতা ছাড়া আর কোনো মতেই সম্ভব না। জয় মা, জয় মা। মাঝির কথা শেষ হলে আমি আবার চারির দিকে চাইলাম। দেখলাম ওর মুখে এক অপূর্ব হাসি, যেন পুরো জগৎটাকে আলোকিত করছে ওর মুখের ওই ঐশ্বরিক হাসি। বাকি সমস্ত নদীপথ বেশ নির্বিঘ্নেই কাটল। অবশেষে নৌকো থেকে নেমে মাঝিকে তার প্রাপ্য মিটিয়ে আমি চারিকে কোলে নিয়ে জমিদার বাড়ির পথে রওনা দিলাম। জমিদার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত নেমেছে চারিদিকে। সারা রাস্তা জুড়ে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর জমিদার বাড়ি ঢুকে অদ্ভুত এক গুমোট আবহাওয়া পেলাম। বাতাস বেশ ভারী, যেন জানান দিচ্ছে কোনো নিকষ ভয়ঙ্কর অপশক্তির প্রভাবই সমস্ত অঞ্চল জুড়ে। এই সমস্তই ভাবছিলাম, তখনই জমিদার মশাই এসে উপস্থিত হলেন। বেশ খাতির যত্ন করে রাতের খাবার খাওয়ানো হলো। তারপর এক পেল্লায় ঘরে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা হলো। বুঝতে পারলে, এত আয়োজন, আলো, লোকজনের মাঝেও কেন জানি না অদ্ভুত এক হতাশা জমিদার মশাইয়ের সারা মুখ জুড়ে। তো আজ করলাম কিছু একটা সমস্যার সৃষ্টি তো নিশ্চয়ই হয়েছেই, আর হয়তো তার জন্যই আমাকে এত ঘটা করে নেমন্তন্নের বহর। তবে সেদিন আর কথা বাড়ালাম না, বুঝতে পারলে। খেয়ে দিয়ে চারিমাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে ঘুমটাও বেশ গভীরভাবে এসেছিল, কিন্তু মাঝরাতে অদ্ভুত এক অস্বস্তিতে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল আমার। মনে হলো অন্ধকারে সারা ঘর জুড়ে একটা ছায়া মূর্তি ঘুরঘুর করছে। চারির মুখের দিকে চেয়ে দেখলাম মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি ওর মাথায় একবার হাত বুলিয়ে উঠে বসলাম। মনে হলো একবার অন্তত ঘরের বাইরে যাওয়া আমার দরকার। তো লম্ফের আলো প্রায় নিবু, ঠিক মতো কিছুই দেখা যায় না। বুঝতে পারলে, তবু আমি অনুভব করলাম যে ঘরের ভেতর কিছুক্ষণ আগেও কেউ একজন ছিল, এবং এখন সে ঘরের দরজা ভেদ করে বাইরে বেরিয়ে গেছে। দেখতে কিছুই পাচ্ছি না, সবটাই ঝাপসা। তবুও কেন জানি না মনের ভেতর সবটা জলের মতো স্বচ্ছ হয়ে ধরা দিল। উঠলাম, বিছনা থেকে উঠে ঘরের দরজার দিকে গেলাম। যেই না দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে, বুঝলে, ঠিক সেই মুহূর্তেই কিছুটা অতীব শীতল বায়ু যেন এক ঝটকায় আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল, আর সাথে একটা অদ্ভুত দুর্গন্ধ। ঠিক যেন ওই কোনো মৃত প্রাণী বহুদিন ধরে পড়ে থেকে পচে গেলে যেমন বিকট গন্ধ হয়, হ্যাঁ, ঠিক তেমনই গন্ধ, বিশ্রী, পচা।
তো ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই আমি চৌকাঠের বাইরে পা দিলাম, আর সাথে সাথে অনুভূত হলো আমি বোধহয় পার্থিব জগৎ থেকে অনেকটা দূরে অন্য কোনো জগতে এসে পড়েছি। জন্ম মৃত্যুর মাঝে কোনো অদৃশ্য ধূসর জগতে। হঠাৎ দেখলাম আমার সামনে নিকষ আঁধার কেটে অদ্ভুত এক আলোর রেখা ফুটে উঠেছে, নীলচে উগ্র আলো। আর তার মধ্যেই দেখলাম এক পাল সদন্ত বিকশিত বিকট প্রাণীর দল আমার চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল। অনেকটা বুনু সুরের মতো, কিন্তু আকারে ও নৃশংসতায় অনেক বেশি বড়। ওই তীব্র নীল আলো স্পষ্ট দেখা যাচ্ছে ওদের বড় বড় দুই সদন্তে গড়িয়ে পড়ছে লালা রস। ওই পালের মধ্যে একটা প্রাণী দেখলাম আমার দিকে মুখ ঘুরে তাকালো, আর সাথে সাথে, হ্যাঁ বুঝতে পারলে, সাথে সাথে ওর জ্বলন্ত চোখে চোখ পড়তেই বুকটা কেঁপে গেল আমার। বুঝতেই পারছো, আমারই এ দৃশ্য দেখে বুকের রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম, তাহলে অন্য কারোর কি অবস্থা হবে এ দৃশ্য দেখলে? যাই হোক, সেদিন রাত্রে ওই দৃশ্য দেখে আমি আর সাহস করে এগোইনি। একা থাকলে হয়তো সেই রাতেই এর শেষ দেখে ছাড়তাম, কিন্তু সাথে আমার চারিমা আছে তো, তাই জন্য আর আমি বেশি কিছু করলাম না। দৌড় আটকে ফিরে গেলাম ঘরের ভেতর। দেখলাম চারিমা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর মুখের দিকে তাকালে অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যায়। ওর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ার্থ ঘটনার সমস্তটা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লাম নিশ্চিন্তে। পরদিন সকালে উঠে জলখাবার খাওয়া মাত্রই আমার ডাক পড়ল জমিদার মশাইয়ের কাছারি বাড়িতে। তোমাদের তো বলেইছিলাম, আমার আগের দিনই ধারণা হয়েছিল যে শুধুমাত্র নিমন্তন্ন খাওয়াতে জমিদার মশাই আমাকে ডেকে আনেননি, আর আমার সেই ধারণাই ঠিক হলো। কাছারিতে ঢুকতেই ওই ঘর থেকে সবাইকে চলে যেতে বলে জমিদার মশাই আমাকে বসতে বললেন। ঘরে আমি আর জমিদার মশাই ছাড়া আর কেউ নেই। জমিদার মশাই বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার নিমন্ত্রণ রক্ষার্থে এখানে আসার জন্য। তবে আপনাকে এখানে ডেকে আনার আরেকটি বিশেষ কারণ আছে। আমার অপরাধ মার্জনা করবেন। আমি মনে মনে হাসলাম। এই ধারণা যে আমার অনেক আগেই হয়েছিল এ আর জমিদার মশাইকে তখন বললাম না, বরং মুখে একটা সৌজন্যের হাসি এনে বললাম, না না, এভাবে কেন বলছেন আপনি? আপনি বলুন না জমিদার মশাই, আপনার কোনো উপকারে এলে তো সেটা আমার চরম সৌভাগ্য। আপনি বলুন। কিভাবে শুরু করি বলুন তো ঠাকুর মশাই? আসলে এই গল্পের শুরু আজ থেকে প্রায় 300 বছর আগে। তখন আমাদের বংশ রাজবংশ ছিল, পরে তো জমিদারিতে পরিণত হয়। তা সে যাই হোক, আপনি তো জানেন সে যুগে উপপত্নী রাখার চল ছিল রাজরাজাদের মধ্যে। সেই রকমই আমার এক পূর্বপুরুষ বিক্রমাদিত্য সেই সময়ের এক প্রতাপশালী রাজা। রাজ্য পরিচালনায় তিনি যথেষ্ট পারদর্শী হলেও চারিত্রিক অস্থিরতা তার মধ্যে প্রবল ছিল, আর ছিল নারীদের প্রতি আসক্তি। বলা বাহুল্য, তার এরকম চারিত্রিক দোষের জন্য বা সে যুগের প্রথার কারণেই হোক, রাজা বিক্রমাদিত্যের বহু উপপত্নী ছিল। সেই উপপত্নীদের মধ্যেই কোনো একজন বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। রাজা বিভিন্ন রাজ্য থেকে তার পছন্দের নারীটিকে ছলে বলে কৌশলে নিজ রাজ্যে এনে নিজের উপপত্নী বানাতেন। সেই সময় বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রসার ঘটলেও রাজা বিক্রমাদিত্য ছিলেন ঘোর বৌদ্ধ বিদ্বেষী। অপরাধীকে অন্য রাজ্য থেকে জয় করে আনা রাজার এক উপপত্নী বিশেষভাবে বৌদ্ধ ধর্মের অনুরক্ত ছিলেন। রাজার সেই উপপত্নীর নাম ছিল পদ্মাবতী। সেকেলের বিন্ধ্য অঞ্চলের কন্যা ছিলেন তিনি। সেই অঞ্চলের সর্বত্রই বৌদ্ধ ধর্মের প্রসার ছিল।
যেহেতু উপপত্নীদের রাজ্যে যত্রতত্র ঘুরে বেড়ানোর অনুমতি ছিল না এবং রাজ্যের লোকেরাও তাদের খুব একটা পছন্দ করতেন না, তাই পদ্মাবতীও রাজা বিক্রমাদিত্যের বৌদ্ধ বিদ্বেষের কথা জানলেও কি ভয়ঙ্কর সেই বিদ্বেষের রূপ তা তিনি জানতেন না, এবং সে কারণেই পদ্মাবতী গোপনে নিজ কক্ষে গৌতম বুদ্ধের মূর্তি রেখে তার উপাসনা করতেন। এমনই একদিন পদ্মাবতী প্রার্থনা করাকালীন রাজা বিক্রমাদিত্য সেই কক্ষে প্রবেশ করে পদ্মাবতীকে বুদ্ধ মূর্তির কাছে প্রার্থনারত অবস্থায় দেখে নিজেকে শান্ত রাখতে না পেরে পদ্মাবতীকে প্রার্থনারত অবস্থাতেই রাজা তার নিজের তরবারি বের করে এক কোপে তার ধর থেকে মুন্ড পৃথক করে দেন। সেই মুহূর্তে পদ্মাবতীর মৃত্যু হয়। তবে সমস্যা হয় এর থেকে প্রায় মাস দুয়েক পরে। একদিন রাত্রে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন পদ্মাবতীর সুন্দর মুখখানি এবং তার হাতে এক বুদ্ধ মূর্তি। সেই মূর্তি ক্রমশ এগিয়ে আসছে রাজার পানে। তারপর হঠাৎ করে পদ্মাবতীর সুন্দর মুখখানি ভয়ঙ্করভাবে বদলে যেতে থাকে। পদ্মাবতী এইবার রাজার বুকের কাছে বুদ্ধ মূর্তি নিয়ে আসে, আর তারপর সেই মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে দেখা যায় এক বিভীষিকাময় কালো কঙ্কালসার হাত। রাজা দেখেন পদ্মাবতীর হাত। ক্রমে সেই হাত রাজার বুকের বাঁ দিকে ঘেঁষে ঢুকে যায় রাজার বুকের ভেতরে। রাজা আর্তনাদ করে ওঠেন। মুহূর্তে ওই হাত রাজার বুক ভেদ করে রাজার হৃৎপিণ্ড উপড়ে ছিঁড়ে বাইরে বের করে নিয়ে আসে, আর সাথে শোনা যায় এক ভয়ঙ্কর শীতল ফ্যাঁস ফ্যাঁসে নারী কণ্ঠ। তোর এইভাবেই মৃত্যু হবে, আর ঠিক 3 দিন পর অমাবস্যার মধ্যরাতে। তুই যেখানেই থাক, যেভাবেই থাক, মৃত্যু তোর হবেই, আমার হাতেই হবে। আর তোর বংশধরেরা যেই তোর মতো একের অধিক নারীতে আসক্ত হবে, তারও মৃত্যু ঠিক এইরকম ভাবেই হবে। তোর মতো নারীতে সস্তা ভাবার ভুল তোর বংশের যে পুরুষই করবে, তারও মৃত্যু অনিবার্য। এই এক বৌদ্ধ ভক্তের অভিশাপ হয়ে থেকে যাবে তোর বংশের যুগের পর যুগ। এতটুকু বলে জমিদার মশাই থামলেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার মশাই, একটা কথা বলুন তো, আপনার পূর্বপুরুষ রাজা বিক্রমাদিত্যের কি সত্যি 3 দিন পর অমাবস্যার রাতেই মৃত্যু হয়েছিল? হ্যাঁ, সেই অভিশাপ অব্যর্থ ছিল। রাজা বহু চেষ্টা করেও আটকাতে পারেননি। এমনকি এর পরেও ওই ধরুন 100 বছর আগে ওই বংশের আর এক পুরুষ ওই অভিশাপের তোয়াক্কা না করেই 2টি বিবাহ করতে উদ্যত হন, কিন্তু তারও পরিণতি হয় এমনই ভয়ঙ্কর। না না, 1 মিনিট, বুঝলাম আমি, কিন্তু জমিদার মশাই, এতে আপনার ভয়ের কারণটা কি এটা তো বুঝতে পারছি না। আপনার তো একটিই বিবাহ, আর নিশ্চয়ই বিবাহের সংকল্প নেই আপনার। আর তাছাড়া আজ তো আপনার পুত্রের বিবাহ, তাহলে ওনারই কি এটা দ্বিতীয় বিবাহ? আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। আমার পুত্রের প্রথম বিবাহ হয় 17 বছরে। 1 বছরের মাথায় আমার পুত্রবধূ মারা যায় বসন্তে। তারপর দীর্ঘদিন পুত্র অবিবাহিত ছিল। আমাদেরও বংশের অভিশাপের কারণেই পুত্রের আর বিবাহ দেওয়ার কোনো সংকল্প ছিল না, কিন্তু কিছুদিন আগেই পুত্রের এক বণিক কন্যাকে ভালো লেগে যায়। পুত্রকে বহু বোঝানোর পরেও তার একটাই মত, এসব অভিশাপ নাকি সব ভাওতা, এর কোনো সত্যতা নেই। একরকম পুত্রের জেদেই তার এই বিবাহের আয়োজন করেছি আমি, কিন্তু বুকের মধ্যে একটা ভয় ছিলই। তারপর থেকে গ্রামে হঠাৎ বৃষ্টি, ঝড়, নদীতে বাঁধ আর মহামারী। কেন জানি না, মনে হচ্ছে সেই অভিশাপের পুনরাগমনের সংকেত। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এই বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আমাদের। দয়া করুন, দয়া করুন ঠাকুরমশাই, রক্ষা করুন আমাদের বংশকে। আমি বেশ চিন্তিত হয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। এ তো অতৃপ্ত প্রেতজনিত প্রকোপ।
সর্বনাশ, এর থেকে রক্ষার তো একটাই উপায় আছে, যক্ষিণী যজ্ঞ। কিন্তু কিন্তু বিবাহ তো আজই, তাহলে কিভাবে সম্ভব বিবাহের আগে এই যক্ষিণী যজ্ঞ সম্পন্ন করা? তো আমি জমিদার মশাইকে বললাম, দেখুন, এই বিপদ থেকে রক্ষার একটাই মাত্র উপায় আছে, তবে তা অতীব ভয়ঙ্কর, আগেই বলে রাখলাম, এবং সম্পূর্ণ কাজটা আপনার পুত্রকে করতে হবে একা। হ্যাঁ, একেবারে একা। আমি, আপনি অথবা অন্য কেউ এই কার্যে বিন্দুমাত্র অংশগ্রহণ করতে পারবো না। বলুন ঠাকুর মশাই, হ্যাঁ, কি উপায়? বেশ, তাহলে শুনুন। আপনার পুত্রের বিবাহের পূর্বে ওই অতৃপ্ত প্রেতজনীকে যক্ষিণী যজ্ঞের মাধ্যমে আহ্বান করে আপনার পুত্রকে বোঝাতে হবে যে সে কোনো নারীকে ঠকায়নি। হ্যাঁ, শুধুমাত্র স্ত্রী মারা যাওয়ার কারণে সে পুনরায় বিবাহ করছে, এবং আপনার পুত্রকে সেই প্রেতজনীর কাছে আর্জি করতে হবে যাতে সেই প্রেতজনী আপনাদের সমগ্র বংশকে, সমগ্র উত্তর পুরুষকে সেই ভয়াল অভিশাপ থেকে চিরতরে মুক্তি দেয়। তবে আগেই বলে রাখছি জমিদার বাবু, সমগ্র কাজটা কিন্তু অতীব ভয়ঙ্কর। সামান্য ত্রুটি হলে, হ্যাঁ, সামান্যতম ত্রুটি হলেও আপনার বংশনাশ কিন্তু অনিবার্য। দেখলাম আমার কথা শুনে জমিদার মশাইয়ের চোখে মুখে অনিশ্চয়তা, ভয়, দ্বন্দ্ব একত্রে খেলে গেল। তারপর কিছুটা সময় নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার ঠাকুর মশাই। নিশ্চিত মৃত্যুর চেয়ে তো বাঁচার শেষ চেষ্টা করাটাই শ্রেয়। তারপর বহু কষ্টে জমিদার মশাই তার পুত্রকে এই যক্ষিণী যজ্ঞে বসতে রাজি করান। প্রথমটায় সবটাই বাউতাবাজি বলে উড়িয়ে দিতে চাইলেও শেষটায় কোথাও যেন জমিদার পুত্রেরও মনে হয়েছিল যে হয়তো এত বছর ধরে চলে আসা একটা ভয়ঙ্কর গল্প কখনোই সবটা মিথ্যে হতে পারে না। তো যাই হোক, নির্দিষ্ট সময় মতো জমিদার পুত্র যজ্ঞে বসেন। আমার শিক্ষা অনুযায়ী মন্ত্র উচ্চারণ এবং সমস্ত ক্রিয়া সম্পন্ন করতেও থাকেন, তবে সবটাই কিন্তু একা। আমরা দরজার বাইরে অপেক্ষা করলেও ভেতরে যাইনি একটিবারের জন্য। জমিদার মশাই মাঝখানে একবার পুত্রের মন্ত্রোচ্চারণ থেমে যেতে দেখে ভেতরে যেতে চাইলেও আমি যখন বলি যে এতে ওনার পুত্রের ক্ষতির আশঙ্কা, তা শুনে তিনি আর ও ঘরে পা দেননি। বেশ কয়েক ঘন্টা পর ওই ঘর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর, শীতল, ফ্যাঁসে একটা নারী কণ্ঠ, যেন বহু দূর থেকে, অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে সেই স্বর। এত তারা কিসের আমার দর্শনে? আজই তো আমার দর্শন পাওয়া ছিল তোর ভাগ্যে। তোর মৃত্যুর সময় যে আসন্ন। শুনলাম জমিদার পুত্র ঠিক আমার শিখিয়ে দেওয়া কথাগুলোই আউড়ে গেল। প্রণাম দেবী পদ্মাবতী, আপনি তো অন্যায়ের বিরুদ্ধেই এই অভিশাপ দিয়েছিলেন। আপনি তো স্বয়ং গৌতম বুদ্ধের উপাসক। তাহলে শুধুমাত্র প্রতিশোধ স্পৃহার কারণে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন কিভাবে? এ তো আপনার নিজ ধর্মকে অপমান করা। বুদ্ধের উপাসক তো এমন অধর্ম করেন না। মানে কি বলছিস? কি তুই আমাকে বিধর্মী বলছিস? না, আমি জানি আপনার কাছে আপনার ধর্ম কতটা মূল্যবান। তাই আপনাকে এটুকুই বলছি, দোষ ভুল বিচার করে শাস্তি দিন। শুধুমাত্র অভিশাপের কারণে অপরাধ না করেও কেন ফল ভোগ করবে সমস্ত প্রজন্ম? আমি তো কোনো নারীকে ঠকিয়ে অন্য নারীকে বিবাহ করিনি। আমার প্রথম স্ত্রী বহু বছর পূর্বে অসুস্থতার কারণে মারা গেছে, এবং তার মৃত্যুর বহু বছর পরেই আমি পুনরায় বিবাহ করবার পরিকল্পনা করেছি।
একটু ভালো থাকার অধিকারটুকু কি আমার নেই? এত মৃত্যু ভয় তোর? শোন তবে, যে বংশের পূর্বপুরুষ আমাকে প্রার্থনারত অবস্থায় হত্যা করে, তার পাপের ফল আমি তার সমস্ত উত্তর পুরুষদের মধ্যে বিলক্ষণ বজায় রাখব। এতে আমার ধর্ম ক্ষুণ্ণ হবে না। পদ্মাবতীর এরকম কথা শুনে বিষয়টা আমার মোটেও সহজ লাগলো না, বুঝলে তো। যজ্ঞের সময় একাকী থাকা প্রয়োজন ছিল, কিন্তু প্রীতির আগমন হলে অন্য কেউ গেলে তো আর সমস্যা হওয়ার কথা নয়। সেই কারণে আমি এবার এগিয়ে গেলাম ওই কক্ষের দিকে। প্রেতজনীর সম্মুখে দাঁড়িয়ে আমি বললাম, দেখো পদ্মাবতী, তোমার প্রতি যা হয়েছে তা অবশ্যই ঘোর অন্যায়, মানছি, ঘোর অন্যায়। কিন্তু সেই অন্যায়ের খেসারত তো প্রজন্মের পর প্রজন্ম দিতে পারে না। আর যেখানে জমিদার পুত্রের কোনোই দোষ নেই, উনি তো ওনার স্ত্রীকে ঠকাননি। হ্যাঁ, উনি তো শুধু নিজের জীবনটুকু নতুনভাবে শুরু করতে চাইছে। এ তো অন্যায়ের কিছু নয়, তাই না? তারপর সামনে দণ্ডায়মান সেই বিকট রূপা প্রেত দ্রুত এগিয়ে এলো আমার দিকে, কিন্তু না, আমাকে স্পর্শ করতে পারল না। আর আমাকে স্পর্শ করতে না পেরে সে ছিটকে গেল ঘরের এক কোণে। তারপর ওই প্রেতজনী আবার বলল, আমি এই অভিশাপ থেকে এই বংশকে মুক্তি দিতে পারি, কিন্তু এই বংশের পূর্বপুরুষ আমার রক্ত ছড়িয়েছে, আমারও রক্ত চাই, এই বংশের রক্ত। কিন্তু তুমি তো রক্ত পেয়েছো, রাজা বিক্রমাদিত্যের রক্ত। তাহলে? কিন্তু আমি মুক্তি পাইনি। আমার মুক্তির জন্য এই বংশের রক্ত চাই, আরো রক্ত। দেখলাম আমাদের কথার মাঝেই কখন একটা ছুরি হাতে তুলে নিয়েছে জমিদার পুত্র। ও বলে উঠল, তোমার রক্ত চাই তো, এই বংশের রক্ত? কিন্তু কথা দাও, তারপর তুমি এই অভিশাপ চিরদিনের মতো আমাদের বংশ থেকে তুলে নেবে। দাও দাও, কথা দাও। আমি মুক্তি পেলেই তোদের এই বংশের অভিশাপ থেকে মুক্তি পাবে। বেশ, তবে তাই হোক। এই বলেই জমিদার পুত্র তার নিজের বুকের দিকে ছুরি এগিয়ে নিয়ে গেল। আমি দ্রুত এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে নিয়ে বললাম, এ কি করছেন আপনি? এ কি করছেন? আজ আপনার বিবাহ, আর এর ফলে তো আপনার মৃত্যু ঘটতে পারে। হোক ঠাকুরমশাই, মৃত্যু ঘটুক, তবু তবু এই অভিশাপ কাটুক আমার বংশ থেকে। এই বলে জমিদার পুত্র আমার হাত ছাড়িয়ে দ্রুত ছুরি চালিয়ে দিল নিজের বুকে। দেহের বস্ত্র ভিজে গেল লাল উষ্ণ রক্তে। তারপর সেই রক্তাক্ত শরীরে জমিদার পুত্র বসে পড়ল পদ্মাবতীর পায়ের কাছে। রক্ত গড়াতে গড়াতে এগিয়ে গেল সেই আবছা প্রেত অবয়বের দিকে। রক্তে ভরে গেল চারিদিক। ধীরে ধীরে অদৃশ্য হলো সেই প্রেতজনী, আর তার সাথে এত বৎসরের এক ভয়াল অভিশাপ থেকে মুক্তি পেল জমিদার বংশ। এতক্ষণে এসব গোলমাল শুনে ঘরের ভেতর এসেছেন স্বয়ং জমিদার মশাই সহ আরো দু একজন। আর অন্যদিকে জমিদার পুত্র ততক্ষণে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। পুত্রের এরূপ অবস্থা দেখে পুত্রের কাছে বসে তার মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন জমিদার মশাই। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ঠাকুরমশাই, ও সর্বনাশী আমার ছেলেটাকে খেয়ে ছাড়ব। আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো ঠাকুরমশাই? কিভাবে? দেখলাম ধীরে ধীরে পিতার কোলে মাথা রেখে চোখ বুঝলেন জমিদার পুত্র শেষবারের মতো।
আর ঠিক তক্ষুনি বুঝতে পারলে, ঠিক তক্ষুনি এক অলৌকিক ঘটনা ঘটল। আমার ছোট্ট চারি মা কক্ষে প্রবেশ করে আধো আধো গলায় বলল, বাবা, ওনার খুব কষ্ট হচ্ছে, ওনার ছেলের কিচ্ছু হবে না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চারি এগিয়ে গেল জমিদার পুত্রের দিকে, মাথায় হাত বুলিয়ে দিল সযত্নে। আর বুঝতে পারলে অবাক ব্যাপার, হ্যাঁ, সবাইকে একেবারে স্তম্ভিত করে দিয়ে কয়েক মিনিটের মধ্যে জমিদার পুত্র চোখ মেলে তাকালেন। ওনার ক্ষত উধাও হয়ে গেল ধীরে ধীরে। মানে একটা আশ্চর্য অলৌকিক ব্যাপার। জমিদার মশাই চারিকে কোলে তুলে নিয়ে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার কন্যা তো স্বয়ং ঈশ্বরী, হ্যাঁ, স্বয়ং দেবী। আমি অবাক হয়ে চারির দিকে তাকিয়ে থাকলাম। আমার মেয়ে মৃত মানুষকে জীবিত করেছে। এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। পিতৃ হৃদয়ে গর্বের সাথে সাথে অদ্ভুত একটা ভয় জেঁকে বসল বুকে। এবার তো তাহলে চারিকে সবাই তাদের কাজে লাগাবে। হ্যাঁ, আমার মেয়ের ভবিষ্যৎ তাহলে কি এভাবেই কাটবে? হ্যাঁ, এভাবেই কাটবে না। না, আমি জমিদার মশাইকে হাত জোড় করে বললাম, জমিদার মশাই, একটা কথা দিন আমায়, দয়া করে যেন চারির এই অতি আশ্চর্য শক্তির কথা কেউ না জানে, কখনো কেউ না জানতে পারে। এই ঘরের বাইরের কেউ যেন এ কথা কখনো না জানে। জমিদার মশাই, আপনি কথা দিন আমায়, কথা দিন। জমিদার মশাই কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন না করে আমার কথা মেনে নিয়ে আমায় কথা দিলেন যে এই ঘটনা তিনি আর কাউকে জানাবেন না, কখনো জানাবেন না। তো যাই হোক, সেই রাত্রে নির্বিঘ্নে জমিদার পুত্রের বিয়ে সম্পন্ন হলো। আর তার পরদিনই ভোর ভোর আমি চারিকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আর কখনোই সেই জমিদার বাড়িতে যাইনি আমি। তো চারির এই আশ্চর্য ক্ষমতার কথা যাতে আর কেউ ঘূর্ণাক্ষরেও না জানতে পারে, কিংবা ধরো এই নিয়ে যাতে আর কোনো রকম আলোচনাই না হয়, সেটাই হয়তো ওখানে আর না যাওয়ার প্রধান উদ্দেশ্য বলতে পারো। হ্যাঁ, তবে পরবর্তীতে বুঝেছিলাম যে চারির এই শক্তির পেছনে আমার জীবনের কিছু বছর পূর্বের সাধনা সংযুক্ত। মধুসুন্দরী দেবীর থেকে প্রাপ্ত অংশস্বরূপ চারির এই শক্তি। ঠাকুরমশাই, আর কখনো চারির এরকম শক্তির প্রাদুর্ভাব ঘটেনি? না, আর তো সেরকম কখনো দেখিনি। হয়তো আর কোনো সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেই চারির আর সেরকম অলৌকিক শক্তির প্রাদুর্ভাব ঘটেনি। তবে ভবিষ্যতে এরকম কিছু ঘটলে হয়তো আবারও চারির এরকম অদ্ভুত অলৌকিক শক্তির সাক্ষী থাকব আমি, কিংবা আমরা সবাই। কে বলতে পারে, তাই না?
মাঘ মাসের ছুটির সকাল। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে এবার, তবে শীতের সাথে সাথে আজ রোদটাও বেশ ভালো জোরালো। এই শীতে গায়ে লাগলে বেশ আরামই লাগে। এরকম একটা শীতের সকাল তো বেড়াতে যাওয়ার জন্য মোক্ষম। তবে আমাদের বেড়াতে যাওয়া মানে ওই এই বেলাটুকু, কাল থেকে তো আবার কাজে যাওয়ার তারা। তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমি আর কিশোরী। গন্তব্য কলেজ স্ট্রিট। কিছু কিনি বা না কিনি, ওখানে গেলেই বিভিন্ন বই আর নানা অ্যান্টিক জিনিসের সমাহার চোখকেও যেন আরাম দেয়। আমরা যখন কলেজ স্ট্রিট পৌঁছলাম তখন ঘড়িতে ওই বেলা 10টা। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পরে হঠাৎ আমাদের চোখ পড়ল একটি বেশ পুরনো দোকানের ওপর। এর আগেও বহুবার ওখানে গিয়েছি আমরা, তবে জিনিসের যা দাম কেনা হয়নি কিছু। ওখানে নানা রকম ঐতিহ্যবাহী এবং অজানা ভাস্কর্য আর বিভিন্ন রকম সনাতনী দেবদেবীর প্রচুর মূর্তির সমাহার। তার মধ্যে কিছু মূর্তি আমাদের সাধারণ মানুষের প্রাত্যহিক আরাধনার, আবার কিছু দেবদেবীর মূর্তি আরাধনা তো দূরস্থ, আমাদের সাধারণ মানুষজন কখনো চোখেও দেখেনি সেরকম মূর্তি, নামও জানে না। আজ ওই দোকানে ঢুকতেই এমনই এক মূর্তি চোখে পড়লো আমাদের। প্রথমে অবশ্য মূর্তিটা কিশোরীর চোখেই পড়ে, পরে ওই আমাকে দেখায়। মূর্তিটা আমাদের চেনা কোনো দেবমূর্তি নয়, তবে অতি পরিচিত এক দেবতার সাথে কিছুটা মিল পরিলক্ষিত হয়। তিনি হলেন গণেশ। তবে সাধারণ গণেশ মূর্তির থেকে এই মূর্তি অনেকটাই পৃথক। এনার গাত্রবর্ণ নীল, 6টি হাত, মস্তক ভাগ হস্তির যেরকম সাধারণ গণেশ মূর্তির হয়। 6টি হাতে পৃথক পৃথক ফল, ফুল এবং অস্ত্রের সমাহার। তবে সব থেকে বেশি যা দৃষ্টি আকর্ষণ করছে তা হলো দেবের বাম উরুতে অধিষ্ঠাত্রী একজন সম্পূর্ণ নগ্ন নারী মূর্তি। এই হলো মূর্তির বাহ্যিক বর্ণনা। কিশোরীর দিকে চাইতেই বুঝলাম ও নিজেও এই মূর্তিটি সম্পর্কে কিছুই জানে না। তবে যেহেতু এই দোকান থেকে কোনোদিন কিছু কেনার দুঃসাহস আমাদের হয়নি এবং ভবিষ্যতে হবে বলেও মনে হয় না, তাই আর দোকানের মালিককেও লজ্জার খাতিরে কিছু জিজ্ঞেস করতে পারলাম না আমরা। তবে আমাদের মনে গভীর জিজ্ঞাসা চিহ্নের নিরাসনে একজনই আমাদের সাহায্য করতে পারবে। তিনি আর কেউ না, আমাদের ঠাকুর মশাই, মানে তারানাথ জ্যোতিষার্ণব। কিশোরীও দেখলাম আমার কথায় সম্মতি জানালো। ঠিক হলো, এখান থেকে আমরা সোজা তারানাথ তান্ত্রিকের বাড়ির দিকেই রওনা দেব। তারানাথই একবার আমাদের গণেশের এক বিশেষ রূপের সাথে পরিচয় করিয়েছিলেন তার দেব দর্শন গল্পের মাধ্যমে। হয়তো এই দেবী মূর্তিও সেই রকম গণেশের বিশেষ কোনো রূপ। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেল। কিশোরী মনে করে তারানাথের জন্য 1 প্যাকেট পাসিংশ নিয়ে নিল। দরজার কড়া নাড়তেই কিছুক্ষণ পর চারি এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখলাম তারানাথ বেশ আয়েশ করে বসে আছে, তবে তার সারা মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ। আমাদের আসতে দেখেই গলা ঝেড়ে আমাদের উদ্দেশ্যে বললেন, আরে আরে বিভূতি যে, ও বাবা, সঙ্গে কিশোরীও আছে দেখছি। তো বেশ বেশ বেশ, এসো এসো এসো, ভেতরে এসো। তা হঠাৎ করে এতদিন পর মনে পড়লো আমার কথা? নাকি পথ ভুলে চলে এসেছো? বুঝলাম আমাদের অনেকদিন আসা হয়নি বলে তারানাথ বেশ অসন্তুষ্ট। কিশোরী ওনাকে শান্ত করবার উদ্দেশ্যে ওনার হাতে পাসিংশ এর বাক্সটা ধরিয়ে দিয়ে বলল, কি করব বলুন ঠাকুরমশাই, যা কাজের চাপ। তারানাথ একটু অবসন্ন গলাতেই বললেন, হ্যাঁ, তাহা অবশ্য ঠিক। তোমরা হলে গিয়ে সব ব্যস্ত মানুষ, আমার মতো বুড়ো মানুষের জন্য তোমাদের কি আর সময় থাকতে আছে? ও আমি ভালোই জানি, ওতে আর আমি কিছু মনে করি না। আরে ঠাকুরমশাই, এরকম বললে চলে? আপনার গল্প কিছুদিন পর পর না শুনলে তো আমাদের নিজেদেরই ভালো লাগে না, তার জন্যই তো ছুটে ছুটে আসি। তা সেটা কি আর আমি জানি না কিশোরী? হ্যাঁ, খুব জানি, খুব জানি। তোমাদের আমার কাছে আসার তো ওই একটাই উদ্দেশ্য, হ্যাঁ, গল্প শোনা। তাও তো সেসব বিশ্বাস করো না। হ্যাঁ, আসলে ওই ওই একটু সময় কাটানো আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি।
সবই বুঝি হে, বয়সটা তো কালে কালে কম হলো না? দেখলাম বিষয়টা জটিল হচ্ছে। কথাটা ঘোরানোর জন্যই তারানাথের কাছে তাড়াতাড়ি ওই দেবী মূর্তির কথা তুললাম। কি যে বলেন আপনি! আপনিই তো আমাদের সব প্রশ্ন, অজানা দ্বন্দ্বের একমাত্র উত্তর। এই যে দেখুন না, আজ আমি আর কিশোরী কলেজ স্ট্রিটে গিয়েছিলাম। উদ্দেশ্য আর কিছু না, একটু ঘোরাঘুরি। হঠাৎ করে একটি দোকানে এক অচেনা দেব মূর্তি দেখলাম। এই বলে তারানাথকে সেই মূর্তির সম্পূর্ণ বর্ণনা দিলাম। যতটুকু আমাদের সাধারণ চোখে প্রত্যক্ষ করেছে সেইটুকুই আর কি। পুরো ঘটনা শুনে তারানাথ একটু গলা খাকরে কেশে নিয়ে বলল, আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেজন্যই তারানাথের খোঁজ পড়েছে, কি বলো? হ্যাঁ, যাকে সে যা হোক, দেখো, তোমাদের বর্ণনা শুনে যেটুকু মনে হচ্ছে, এই মূর্তি হলো গিয়ে উচ্ছিষ্ট গণেশের মূর্তি। নাম শুনেছ কখনো? উচ্ছিষ্ট গণেশ। উচ্ছিষ্ট গণেশ? এই নাম তো কখনো শুনিনি। গণেশেরই কি কোনো বিশেষ রূপ এই উচ্ছিষ্ট গণেশ? কজনই বার জানে, তোমাদের দোষ নেই। হ্যাঁ, ঠিকই ধরেছ। উচ্ছিষ্ট গণেশ হলেন গণেশেরই একটি বিশেষ রূপ। সংস্কৃতি, শিল্পকলা এবং আশীর্বাদের সঙ্গে সংযুক্ত গণেশের এই রূপটি। দেখো, উচ্ছিষ্ট গণেশের হলো মোট 6টি হাত। প্রতিটি হাতে 6 রকম প্রতীকবাহী বস্তু থাকে। এক হাতে থাকে বীণা। বাদ্যযন্ত্র বীণা শিল্প সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। উচ্ছিষ্ট গণেশ সৃজনশীলতা এবং শৈল্পিক প্রচেষ্টা প্রচারের সাথে যুক্ত। আরেক হাতে থাকে ডালিম, যা উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক। এই ডালিম ফলটিকে শুভ বলে মনে করা হয় এবং এর প্রভাব মানব জীবনে সমৃদ্ধি ও আশীর্বাদ বয়ে আনে। এছাড়াও অন্যান্য সব হাতে ওই ধরো নীলপদ্ম, জপমালা, নতুন ধানের শীষ, এই সমস্ত পরিলক্ষিত হয় আর কি, যার প্রত্যেকটি মানব জীবনের কল্যাণে বিশেষ অর্থ বহন করে। বুঝতে পারলে? এতটা বলে তারানাথ একটু থামল। ঠিক তখনই কিশোরী বলে উঠল, আর দেবতার বাম বাহুতে এই নগ্ন নারীর প্রতিমূর্তি? ওই নারী হলেন কাম ও যৌনতার প্রতীক। আচ্ছা ঠাকুরমশাই, উচ্ছিষ্ট গণেশ নামকরণ কেন হয়? এইটা একটা ভালো প্রশ্ন করেছ বিভূতি। দেখো, উচ্ছিষ্ট শব্দের অর্থ কি? উচ্ছিষ্ট শব্দের অর্থ হলো আহারের পর খাদ্যের পরিত্যক্ত অবশিষ্টাংশ। কেমন তো? এই শব্দটি থেকেই উচ্ছিষ্ট গণেশ নামটি এসেছে। এখন প্রশ্ন হলো কেন এসেছে? আসলে এই শব্দটা এখানে তান্ত্রিক পরিপ্রেক্ষিতে প্রযুক্ত হয়েছে। আমাদের মুখে থেকে যাওয়া খাবারকে উচ্ছিষ্ট বলা হয়, তাই তো? এই খাবারে মুখে লালারস লেগে থাকে বলে হিন্দু ধর্মে এটিকে অশুদ্ধ বলে মনে করা হয়। আবার অনেকের মতে উচ্ছিষ্ট শব্দের সাথে যৌনতা, নগ্নতা এ সমস্ত যুক্ত। আচ্ছা দাঁড়াও, কথাটা যখন উঠলই তখন তোমাদের একটা ঘটনা শোনাই এই উচ্ছিষ্ট গণেশ নিয়ে। ঘটনা মানে ওই আমার জীবনে ঘটে যাওয়া অতীতের এক বাস্তব অভিজ্ঞতা আর কি। বাবা, এ নিয়েও আপনার কাছে গল্প আছে? আবার সেই কথা? ওরে বাবা, গল্প নয়। আচ্ছা, কতবার তো বলেছি তোমাদের যে এসব আমার জীবনের সংগ্রহ করা অভিজ্ঞতা হে।
হ্যাঁ, আর সেটা থাকা তো অস্বাভাবিক নয় কিশোরী, তাই না? তোমরা যতই অবিশ্বাস করো, এই জীবনে আমার বিচিত্র সব অভিজ্ঞতা তো আর কম হয়নি। কি আর বলবো বলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে তর্কে বহু দূর। আহা কিশোরী, ঠাকুর মশাই আমাদের এ নিয়ে নিজে গল্প বলতে চাইছেন। আমাদের তো আশাটাই এই মূর্তি সম্পর্কে জানতে। গল্প তো উপরই পাও না, তুমি ঠাকুর মশাইকে চটাচ্ছ কেন? হ্যাঁ ছাড়ুন তো ঠাকুর মশাই, আপনি বলুন। কিশোরীটা বেশি বেশি বলবো? বেশ, দাঁড়াও তাহলে। তার আগে একটু চা হয়ে যাক। চারিমা, চারিমা, আমাদের জন্য একটু চার মুড়ি মাখা আনতো। কিছুক্ষণ পরেই চারি 3 কাপ চা আর তেল জবজবে মুড়ি মাখা নিয়ে এলো। এক খাবলা মুড়ি মুখে তুলে নিয়ে সাথে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে তারানাথ শুরু করলেন তার গল্প। এই ঘটনা খুব বেশি দিনের নয়, আজ থেকে মাত্র 10 বছর আগের কথা। বুঝতে পারলে? তোমরা তো জানোই যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার হাতের অভাব কখনোই হয়নি, কিন্তু হাতে টাকা কিছুতেই থাকে না। এই নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। এমনই একদিন এরকমই এক শীতের সকালবেলা উঠোনে বসে রোদ পোহাচ্ছি, হঠাৎ একটা গলার স্বরে দড়ির দিকে তাকিয়ে দেখলাম যে একজন খর্বাকৃতি কৃষ্ণাঙ্গ লোক দাঁড়িয়ে। উঠে গেলাম তার কাছে। আগন্তুক বলে উঠল, ইয়ে তারানাথ, চিনতেই পারছো না নাকি? সত্যি বলতে প্রথমটা চিনতে পারিনি আমি, তবে পরে অনেকক্ষণ নিখুঁতভাবে পর্যবেক্ষণের পর মনে পড়ল, আরে এ তো আমার সেই কিশোর বয়সের বন্ধু অমল। মুখে একখানা চড়া হাসি টেনে বললাম, আরে আরে আরে, চিনতে পারবো না তাই কি হয় নাকি? এসো এসো এসো। তা তোমার খবর কি হে অমল? হ্যাঁ, সেই কোন ছোটবেলাতে তো গাঁ ছেড়ে পালালে, তা তারপর তো আর কোনো যোগাযোগই রাখুনি। কি ব্যাপার? তা তুমি ঠিকই বলেছ। আসলে বাবা মারা যাওয়ার পরেই আমি আর মা তো আমার মামা বাড়ি চলে যাই। আচ্ছা, কি আশ্চর্য অমল! হ্যাঁ, আরে কথা তো ফুরিয়ে যাচ্ছে না। তো তুমি আগে ঘরে এসো তো। হ্যাঁ, এসো এসো এসো, বসো আগে, জল চা খাও, বাকি কথা তারপরে শুনবো ধীরে সুস্থে। এসো 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 এসো, ভেতরে এসো এসো। অমল একটা শুকনো হাসি হেসে বাড়ির ভেতরে এলো আমার সাথে। জল আর গোটা কয়েক বাতাসা খেয়ে ও আবার বলতে শুরু করলো, আসলে কাউকে কিছু না বলে চলে যেতে হয় আমাদের। ও গায়ে তো নিজের বলতে কেউ ছিল না আমাদের। মা একা মেয়ে মানুষ, আমিও অনেকটা ছোট তখন, তাই মামি বললেন ওদের কাছেই গিয়ে থাকতে। মামা বাড়িতেও বিধবা মামি আর একমাত্র ছেলে ছাড়া আর কেউ ছিল না। তারপর বছর যেতে না যেতেই সেই মামাতো দাদাও 2 দিনের জ্বরে মারা গেল। আর তারপর থেকেই মামার বাড়িতে সমস্ত কাজের দেখাশোনা, মা ও মামির দেখাশোনা, তারপর বিয়ে সংসার, এসবে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তা তো বুঝলুম। তা এতদিন পরে আমাকে মনে পড়ার কি কিছু বিশেষ কারণ তৈরি হয়েছে? হ্যাঁ, তা তুমি ঠিকই ধরেছ তারানাথ। কলকাতায় আমার আসা জমি সংক্রান্ত এক কাজে। এখানে এসেই তোমার নাম শুনি। কেন জানি না মনে হচ্ছিল এই তারানাথই আমার সেই কিশোর বয়সের বন্ধু তারানাথ। সেই বয়স থেকেই তো তোমার কতই আশ্চর্য কাণ্ড দেখে এসেছি হে। তা তোমার ধারণা দেখছি একেবারে ঠিক। তা যাই হোক, এবার বলো তো সমস্যাটা ঠিক কি? আসলে সমস্যাটা আদতেই সত্যি নাকি কেবল আমার মনের ভ্রম জানি না, কিন্তু বিশ্বাস করো, এই চিন্তায় আমি বিগত 6 মাস ঠিক করে ঘুমোতে পারিনি।
আসলে আমার মামার বাড়িতে বেশ কয়েক প্রজন্ম ধরে এক অদ্ভুত ঘটনা ঘটে আসছে। তাও ধরো 3 থেকে 4টি প্রজন্মে এক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটে আসছে। কি ঘটনা বলো তো? আসলে আমার মামার বাড়িতে কোনো পুরুষের বয়স 25 পেরোয় না, মানে ঠিক 25 বছরে পা দিয়েই ওদের মৃত্যু হয়। আমার মামার বাড়ির দাদু, তার বাবা, এমনকি আমার মামা সহ সকলেরই এক বয়সে মৃত্যু হয়েছে। তার আগে ওনাদের বিবাহ হয়ে গিয়েছিল বলে সন্তানাদি হয়েছিল, কিন্তু আমার মামা তো দাদা হয়তো ইচ্ছে করে বিবাহ করেননি, কারণ ততদিনে তাদের মনে একটা ভীতি তৈরি হয়েছিল এই বিষয়টা নিয়ে। এও এক কারণ হতে পারে আমাদের মামার বাড়িতে এসে থাকার জন্য এতটা জোর করার। তা সে যাই হোক, মামা তো দাদার মৃত্যুর মাধ্যমেই মামার বাড়ির শেষ প্রদীপও মুছে যায়। আমি যতই ও বাড়ি দেখাশোনা করি, কিন্তু আদতে তো ওদের বংশধর আমি নই। আর ও বাড়িতেই আমি আমার 25 বছর পার করেছি। বুঝিস কেন, আজ 50-এর কোটায় এসে দাঁড়িয়েও বহাল তবিয়তে আছি। তাই আমার মনে হয়েছিল ওই ঘটনার পুনরাবৃত্তি যদি কোনো অভিশাপ হয়েও থাকে, তা মামাতো দাদার অর্থাৎ ওই বংশের শেষ প্রদীপের মৃত্যুর সাথে সাথেই কেটে গেছে। বেশ অনেকক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে অমল থামল। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তা অভিশাপ যখন কেটেই গেছে, তাহলে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন অমল? আমার কথাটা শুনে অমল যেন একটু অন্যমনস্ক হয়ে গেল। খুব ধীর গলায় বলল, ভয়? শুধু ভয় না, আতঙ্ক বলো তারানাথ, আতঙ্ক। এতটা বলে নিজেকে কিছুটা সামলে নিয়ে অমল বলল, আসলে আমার একটি মাত্র ছেলে, ওর নাম মোহন। 24 বছর বয়স, কলেজ পাশ করেছে সবে। এখন একটা প্রকাশনার অফিসে কাজ করে। এখনকার যুগের ছেলে, বুঝতেই তো পারছো, এইসব গল্প ওর কাছে গল্প গাছা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে ও ভীষণ ভয় পেয়ে আছে তারানাথ। ও নাকি একটা কালো ছায়া দেখছে ওর চারিপাশে গত 6 মাস ধরে। প্রথমটাও পাত্তা দেয়নি বিষয়টা, কিন্তু পরে যখন দেখে ওই ছায়া ওর পিছু ছাড়ছে না, আমাদের সবটা বলে তখন। আসলে এখানেও একটা গল্প আছে। আমার মামা বাড়ির সব পুরুষই মৃত্যুর আগে একটা গোটা বছর এমন ছায়া দেখতে পেত। এই ঘটনা আমাদের সকলেরই জানা। তাই ওর এই কথা শুনে আমার মা, মামি, ওর মা, আমি, এমনকি আমার ছেলেও ভীষণ আতঙ্কে আছে। এ তো স্বয়ং মৃত্যুর সংকেত। কিন্তু তারানাথ, আমার ছেলে তো ওদের বংশধর নয়, তাহলে আমার ছেলের ওপর এই কালো প্রভাব কেন? সমস্ত কথা শুনে বেশ চিন্তিত মুখে আমি তাকালাম অমলের দিকে। তারপর বললাম, আচ্ছা অমল, একটা কথা আমাকে বলো তো, যে তোমার জন্ম কি তোমার মামা বাড়িতে হয়েছে? হ্যাঁ? না, আমার জন্ম আমার গ্রামের বাড়িতেই হয়েছিল। আমাদের বংশের ওই নিয়ম, প্রথম সন্তান তার বাপের ভিটেতেই জন্মায়। তাহলে তোমার সন্তানও নিশ্চয়ই তোমাদের বর্তমান বাসস্থানে হয়েছে, মানে তোমার মামা বাড়িতে, কারণ বর্তমানে ওটাই তো তোমার ভিটে শুনলাম। হ্যাঁ। দেখো অমল, আমি খুব চেষ্টা করব তোমার ছেলেকে এই কালো ছায়ার কবল থেকে উদ্ধার করার, কিন্তু তার জন্য আমাকে একবার তোমার বাসস্থানে, মানে ওই ভিটেতে যেতে হবে। আমার এই কথা শুনে অমলের মুখ কিছুটা উজ্জ্বল হলো। ও তক্ষুনি বলল, যাবে? তা কবে যাবে বলো তারানাথ? আজ? না না, আজ নয়, আজ যাওয়া সম্ভব নয়। তুমি এক কাজ করো, তোমার বাসস্থানের ঠিকানাটা লিখে দিয়ে যাও। হ্যাঁ, আমি পরের সপ্তাহে, ওই ধরো
বুধবার যাব। দেখতে পেলাম অমলের দু চোখ গড়িয়ে জল নেমে এলো। তারানাথ, তারানাথ, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। আমি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই। তো আমি অমলকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠালাম। অবশ্য সেই মুহূর্তে আমিও কিন্তু জানতাম না যে আদৌ আমি কতটুকু করতে পারবো অমলের জন্য। যাই হোক, পরের সপ্তাহে বুধবার নাগাদ ভোরের রেলগাড়ি ধরে রওনা দিলাম ডুমুরগঞ্জ। অমলের মামাবাড়ির ভিটে, মানে ওর বর্তমান বাসস্থান ডুমুরগঞ্জ, তার উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। অমলের বাড়ি পৌঁছতেই একটা অদ্ভুত অনুভূতি হলো যেন আমার। আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি অমলের বাড়ির লোকেরা ঠিকই, কিন্তু ওর বাড়ির পরিবেশটা আমার বড্ড ভারী ঠেকল। যেন কোনো অশুভ শক্তি জাঁকিয়ে বসেছে ওর সারা বাড়ি জুড়ে। কেমন একটা ভারী বাতাস, খুব মৃদু একটা দুর্গন্ধ নাকে এলো। এই অনুভূতিগুলো যে কেবল আমারই হবে তা তো বলাই বাহুল্য, কারণ তোমরা তো জানোই যে আমার এমন কিছু শক্তি আছে যা অন্যদের থেকে আমাকে পৃথক করে। আর তাই অমলের বাড়ির কেউ কিংবা অমল যে এই বিষয়গুলো সম্পর্কে একেবারে অজ্ঞাত তা আমি তখনই বুঝতে পারলাম, এবং ওদের এসব নিয়ে কিছু বলে ওদের চিন্তা বাড়ানোর কোনো চেষ্টাই আমি করলাম না। আমি অমলকে বললাম, অমল, তোমার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে হবে, বুঝতে পারলে? তুমি সেই ব্যবস্থা করো। অমল হাসি মুখে আমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমি অমলের মা ও মামির কাছে কথা বলতে বসলাম আর কি, এই বাড়ি সম্পর্কে আরও কিছু জানা যায় কিনা সেটার জন্য। কিন্তু অমল যতটুকু বলল তার বেশি এনারা আমাকে কিছুই বলতে পারলেন না। অগত্যা অমলকেই ধরলাম ও সারা বাড়ি একবার ঘুরে দেখানোর জন্য। অমল তো এক কথায় রাজি। বেশ বড় বড় চারখানা আস্ত ঘর, দক্ষিণের ঘরটার উপরে চিলেকোঠা। তখনকার সময় মাটির বাড়িতে দোতলা তোলা মানে তাদের অবস্থা বেশ সচ্ছল। অবশ্য অমলের মামা বাড়ির সম্পত্তি অনেক, সেটা পরে ওদের জমির পরিমাণ দেখেই বুঝেছিলাম। আমি ধীরে ধীরে সমস্ত ঘরই ভালোভাবে ঘুরলাম। তবে দক্ষিণের চিলেকোঠায় আমার আর সেদিন যাওয়া হলো না, কারণ সে সময়ই অমলের ছেলে মোহন বাড়ি ফিরেছে। ওর বাড়ি ঢোকার শব্দ শুনে আমরা বাইরে বেরোলাম। দেখলাম ছেলেটি বেশ সৌম্য দর্শন, অমলের স্ত্রীর মতোই গায়ের রং, গৌর বর্ণ, বেশ লম্বা চওড়া। তবে ছেলেটির মুখে দেখলাম অদ্ভুত এক আতঙ্ক। অমল আমার সাথে মোহনের পরিচয় করিয়ে দিল। মোহনও এগিয়ে এসে প্রণাম করল আমাকে। ছেলেটি যখন আমার পা স্পর্শ করল, এক মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল। আশ্চর্য, এ কি ভয়ঙ্কর ঠান্ডা স্পর্শ! খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে মোহনের উদ্দেশ্যে বললাম আমি, বাবা মোহন, দেখো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আজ না হলেও এই ধরো কালকে কি তুমি আমাকে একটু সময় দিতে পারবে? ছেলেটি মুখে এক চিলতে হাসি এনে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয় কাকাবাবু। কাল তো বৃহস্পতিবার, আমাদের অফিস বন্ধই থাকে, আর সারাদিনই আমি তাই ফাঁকা। বেশ বেশ বেশ,
বেশ, যাও বাবা যাও, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। সারাদিন অফিস করেছো, যাও। ছেলেটি আমার দিকে একটি সৌজন্যের হাসি হেসে এগিয়ে গেল বাড়ির ভেতরে। কিন্তু ওর যাওয়ার পথে আমি যা দেখলুম তাতে সে রাত্রিতে আমার ঘুম উড়ে গেল। দেখলুম আমি ওকে ঘিরে অদ্ভুত এক নিশ্চিত্র কালো ছায়া। নিজেকেই ভরসা করতে পারলুম না আমি। এই প্রথমবার পারবো তো আমি? অমলের ছেলেটিকে আমি বাঁচাতে পারবো তো? সারা রাত বিছানায় শুয়ে ছটফট করলাম। মাঝে একবার উঠেছিলাম, ঘরের দরজা খুলতে দেখলুম একটা ছায়া মূর্তি সরে গেল দক্ষিণের ঘরটার সামনে থেকে। আমি নিশ্চিত হলুম যে এই অভিশাপ বংশ পরম্পরায় না, না না, কখনোই না। এই অভিশাপ আসলে এই ভিটে বাড়ির অভিশাপ। অমলের বেঁচে থাকার কারণ এটাই যে ওর জন্ম এই মাটিতে না। এই ধারণা আমার আগেই হয়েছিল, এখন নিশ্চিত হলাম। আর তার সাথে এও নিশ্চিত হলাম যে অমলের আশঙ্কা মোটেও মিথ্যে নয়। ওর ছেলে মোহনের জীবন সত্যিই বিপর্যস্ত। কিন্তু কিন্তু কি এমন অভিশাপ আছে এই বাড়িতে যার জন্য এই বাড়ির ছেলেরা 25 বছর বয়সও পেরোয় না, তাদের মৃত্যুবরণ করতে হয়? এই রহস্যের উদ্ঘাটন আমাকে যত দ্রুত সম্ভব করতেই হবে। পরদিন সকালের জলখাবার খেয়ে মোহনকে সামনে নিয়ে বসলাম। আমি আর মোহন ছাড়া ওই ঘরে আর কারোরই থাকা যাবে না, সেটা বলে দিলাম বাড়ির প্রতিটি সদস্যদের। মোহন শুরু করল। বলুন কাকাবাবু, কি জানতে চান আপনি? সেটা তো বলবোই, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি কি জানো আমার এ বাড়িতে আসার উদ্দেশ্যটা ঠিক কি? হ্যাঁ, তা কিছুটা জানি। বাবাই আপনাকে এখানে ডেকে এনেছেন আমার বিপদ কাটানোর জন্য। তবে জানি না আদৌ আপনি আমাকে বাঁচাতে পারবেন কি না। এ অভিশাপ যে বহু যুগের কাকাবাবু। হতে পারে, হতেই পারে। কিন্তু মোহন, তুমি কেন ধরেই নিচ্ছ যে আমি তোমাকে বাঁচাতে পারবো না? হ্যাঁ, শোনো শোনো মোহন, ঈশ্বর যদি চান আর তুমি যদি আমাকে তোমার সাথে ঘটা সমস্ত ঘটনা, তোমার সমস্ত অনুভূতি খুলে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। হ্যাঁ, এই বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। দেখলাম আমার কথা শুনে মোহনের চোখে মুখে এতক্ষণে সামান্য ভরসার আভা ফুটে উঠেছে। পারবেন কাকাবাবু? আচ্ছা, আমি সমস্তটা আপনাকে খুলে বলছি। এই ঘটনার শুরু আজ থেকে প্রায় 6 মাস আগে। ঠিক যেদিন থেকে আমি 24-এ পা দিলাম সেদিন থেকেই প্রথমটায় মাঝে মাঝে একটা অদ্ভুত ছায়া দেখতে পেতাম। আমার ছায়া নয়, আমার কেন, কোনো মানুষেরই ছায়া নয়, হতে পারে না। অদ্ভুত লম্বা নাক, ঠিক হাতির সুরের মতো। প্রথমটায় আমি ওসব আমার মনের বিকারই ভেবেছিলাম, কারণ এসব গল্প আমি আগেও শুনেছি। কিন্তু যত দিন যেতে থাকলো বুঝলাম বিষয়টা মনের বিকার না। এখন সেই ছায়া আমার আমার সবসময় সঙ্গী যেন। বাসে, ট্রেনে, কোনো জায়গাতেই ওই ছায়া আমার পিছু ছাড়ে না। এই যে আপনার কাছে বসে আছি, এখনো এখনো ওই ছায়া আমার সাথেই আছে। অদ্ভুত একটা ভয়ার্ত দৃষ্টিতে মোহন দেওয়ালের দিকে তাকিয়ে আছে দেখতে পেলাম। কিছুক্ষণ চুপ করে রইল মোহন, তারপর ও আবার বলে উঠল, কাকাবাবু, আমার মনে হয় না মৃত্যুর আগে এই ছায়া আমাকে ছাড়বে।
এই ছায়াই বোধহয় আমার মৃত্যুর সংকেত কাকাবাবু। আমি মোহনের হাতটা শক্ত করে ধরে বললাম, কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই মোহন। আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ, এই ছায়ামূর্তির কোপ থেকে আমি তোমাকে উদ্ধার করবই। একদম ভয় পেও না, একদম না। মোহনের সাথে কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে গেল, বুঝতে পারলে। আমাদের দুপুরের খাওয়ার ডাক পড়ল। তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে এবার নিজেই সেই দক্ষিণের ঘরটার দিকে গেলাম, সঙ্গে কাউকে না নিয়েই। নিচের তলা তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলাম না। এবার পালা চিলেকোঠার। বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে নিচের তলাটা ঠিকভাবে পরিদর্শন করতে। এখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে চারিদিকে। বাইরেটায় ঘন অন্ধকার, আর ঘরের ভেতরে পাল্লা দিয়ে বাড়ছে গুমোট, একটা দম বন্ধ করা পরিবেশ চারিদিকে। সংকীর্ণ সিঁড়ি দিয়ে আমি চিলেকোঠায় উঠলাম, আর ওঠার সাথে সাথে সেই দমবন্ধ পরিবেশটা যেন আরো জাঁকিয়ে বসলো বুকের মাঝে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। এই ঘরের ব্যবহার যে বহুদিন ধরেই বন্ধ তা বোঝা যাচ্ছে স্পষ্ট। আমার হাতে একটা টর্চ, তাতে দেখলাম চিলেকোঠার ভেতরটাই কেবল ফাঁকা নয়, বড্ড শুনশান। কেবল কয়েকটি পুরনো আসবাবপত্র ছাড়া আর বিশেষ কিছুই নেই। আর আছে বলতে চামচিকে ও মাকড়সার চরম উৎপাত। প্রায় 2 ঘন্টা, বুঝলে, 2 ঘন্টা ধরে ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে পর্যবেক্ষণ করেও না সেরকম কিছুই পাওয়া গেল না। তো বেশ হতাশ হয়েই বেরিয়ে আসছিলাম ওখান থেকে। আর ঠিক তখনই একটা চৌকো কুলুঙ্গি চোখে পড়ল আমার দেওয়ালে। সেই কুলুঙ্গিতে রাখা বেশ কিছু পুরনো জিনিস, ওই একটা ল্যাম্প, একটা শো পিস, আর একটা অদ্ভুত ধরনের গণেশ মূর্তি। প্রথম তা ঠিক বুঝিনি, জিনিসগুলো রেখেই চলে আসছিলাম। পরে কি জানি না কি মনে হলো, ওই অদ্ভুত দর্শন গণেশ মূর্তিটা নিয়ে নেমে এলাম নিচে। এসে লণ্ঠনের আলোতে, বুঝতে পারলে, ওই খুব ভালো করে মূর্তিটাকে পর্যবেক্ষণ করলাম। তোমাদের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এরকমই একটা গণেশ মূর্তি। তন্ত্র শাখায় বেশ কিছু জ্ঞান আমার ছিল, সেটা তো তোমরা জানোই। তো সেখান থেকেই এই উচ্ছিষ্ট গণেশ সম্পর্কে কিছু ধারণা ছিল আমার। এ হলো তন্ত্র শাখায় গণেশের এক রূপ। বিস্তারিতভাবে তো আগেই বলেছি তোমাদের এ বিষয়ে। তো সেই রাত্রে ওই মূর্তিটি মাথার সামনের টেবিলের উপর রেখেই ঘুমিয়ে পড়লাম। তখন মাঝরাত হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঠিক ওই মোহনের বর্ণনা করা ছায়ামূর্তি যেন আমার স্বপ্নে এসে আমাকে কিছু বলতে চাইল, কিন্তু ঠিক কি যে বলতে চাইল সেটা বুঝতে পারলাম না। পাশের টেবিলে চোখ যেতেই দেখলাম উচ্ছিষ্ট গণেশের মূর্তিটা সেখানে। ছায়ামূর্তির গঠন ঠিক এই রকমই, হ্যাঁ, ওই উচ্ছিষ্ট গণেশের মতো। কিন্তু যতক্ষণ না কোনো মূর্তিকে প্রতিষ্ঠা করা না হয়, তার মধ্যে তো প্রাণশক্তির সঞ্চার হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠা না করা হলে তো মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার সম্ভব নয়। তো তাহলে এরকম একটা স্বপ্ন, আর তাছাড়া এটা তো কেবল স্বপ্নই না, এই মূর্তির ছায়ায় তো প্রত্যক্ষ করে এসছে মোহন এবং এই ভিটের পূর্বপুরুষেরা। তাহলে কি বহু বছর আগে এই ভিটেরই কেউ এই দেবীর প্রতিষ্ঠা করে আরাধনা করেছেন, কিন্তু
অভীষ্ট সিদ্ধির পরে কোনো কারণে বিসর্জন করে উঠতে পারেননি? তাই কি এই উচ্ছিষ্ট গণেশের কোপ পড়েছে এই ভিটের উপর? হ্যাঁ, তাই হবে, তাই হবে। এবং হয়তো ঠিক এই কারণেই এই ভিটেতে জন্মানো কোনো পুরুষের বয়স 25 পেরোয় না। তো যাই হোক, সেই রাত্রিটা কোনো রকমে কাটিয়ে পরদিন সকালেই অমল আর মোহনকে জানালাম সবকিছু। দেখলাম অমলের চোখে মুখে ভয় জমেছে বেশ। তারানাথ, তারানাথ, এই পরিস্থিতির থেকে মুক্তির কি কোনো উপায় নেই? একেবারে যে নেই সেটা নয়, একটাই উপায় আছে অমল, একটাই। তবে জানি না কতটুকু সফল হওয়া সম্ভব তাতে। কি কি উপায় তারানাথ? সঠিক তান্ত্রিক পদ্ধতিতে উচ্ছিষ্ট গণেশ দেবের পুজো করে সঠিক পদ্ধতিতে বিসর্জনই হলো এই বিভীষিকার হাত থেকে বাঁচার একমাত্র উপায়। তাহলে আর দেরি কেন তারানাথ? তুমি বলো এই পুজোর জন্য কি কি সামগ্রী লাগবে, আমি সব ব্যবস্থা করছি। দাঁড়াও দাঁড়াও অমল, দাঁড়াও। এত ব্যস্ত হলে কি চলে? হ্যাঁ, সবকিছু তো একটা সঠিক সময় থাকে নাকি? তো এই পুজোরও একটা সঠিক তিথি আছে জানবে। তো তার আগে এ পুজো এবং বিসর্জন পদ্ধতি সম্ভব নয়। কবে হবে সমগ উপাচার তবে? আগামী মঙ্গলবার এই উপচার হবে। তার আগে কোনো ভালো দিন নেই। আমি বরং তোমাদের এই পুজো পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। হ্যাঁ, ভালো করে শুনে নাও। উচ্ছিষ্ট গণেশের পুজো করা হয় শ্রেষ্ঠ বরলাভ অথবা বিশেষ কোনো কামনা পূরণের জন্য। হয়তো এই ভিটের কোনো পূর্বপুরুষ বিশেষ কোনো অভিসন্ধি পূরণের উদ্দেশ্যেই এই মূর্তি প্রতিষ্ঠা ও তাতে প্রাণ প্রদান করেন। এই দেবতার ধ্যান করলে পঞ্চ ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ প্রাপ্তি হয়, যে কোনো ইচ্ছে পূরণ হয়। কিন্তু এই দেবতা আরাধনার আরেকটি বিশেষ দিক আছে। হ্যাঁ, সেটাই সবচেয়ে মারাত্মক। অভীষ্ট সিদ্ধির পর সঠিক পদ্ধতিতে এই দেবতার বিসর্জন করতে হয়। হ্যাঁ, আর না হলে পরিবারের উপর নেমে আসে কালো ছায়া অভিশাপের, যা ভবিষ্যৎ প্রজন্মের ওপরও অভিশাপ রূপে থেকে যায়। দেখছো তো যে ছায়া তোমাদের পরিবারের ওপর পড়েছে, এটা উচ্ছিষ্ট গণেশের সঠিক পদ্ধতিতে বিসর্জন না করার ফল। হ্যাঁ, এই আদি রসাত্মক মূর্তিকল্পটি গণেশ ও মহাশক্তির একত্বের দ্যোতক রূপে প্রতিভাত হয়। মূল ধারার হিন্দু ধর্মে মদ নিষিদ্ধ হলেও এই তন্ত্রমার্গে উচ্ছিষ্ট গণেশ মদ্যপানরত এবং তার পূজাতেও মদ ব্যবহৃত হয়। পূজা সামগ্রীতেও তা লাগবে। তাছাড়াও উচ্ছিষ্ট গণেশকে পুজোর সময় পূজককে উচ্ছিষ্ট অবস্থায় অর্থাৎ নগ্ন বা মুখে খাদ্যদ্রব্য নিয়ে পুজো করতে হবে। আর এই পুজোয় বসবে মোহন। যেহেতু বিপদ ওর ওপরেই, তাই ওকেই এই দেবতার পুজো করে সঠিক পদ্ধতিতে বিসর্জন করতে হবে। কিন্তু তারানাথ, ও কি পারবে সবটা? যদি কিছু ভুল হয়? ভুল যদি কিছু হয় তাহলে সর্বনাশ হবে অমল। তবে তোমাদের চিন্তা নেই, আমার কথা মতো চললে তোমাদের কোনো রূপ বিপদ হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, এই যে কাগজে আমি লিখে দিয়েছি সমস্ত কিছু, হ্যাঁ, এগুলো জোগাড় করে রেখো। আগামী মঙ্গলবার মধ্যরাতে এই পুজোতে বসতে হবে আমাদের, এবং সূর্য ওঠার আগে ওই মূর্তি বিসর্জন করতে পারলেই তোমাদের পরিবার থেকে এই কালো ছায়া চিরতরে কেটে যাবে। হ্যাঁ, তবে একটা কথা, উচ্ছিষ্ট গণেশ হলেন তন্ত্রমতের উচ্চ মার্গের দেবতা। যেহেতু এই তন্ত্রমতের বিভিন্ন মার্গ বর্তমান এবং এই মার্গের সব
থেকে নিম্ন স্তরে বিভিন্ন অপদেব দেবীর অবস্থান, যারা মানুষের অমঙ্গলের জন্য ওঁত পেতে থাকে। তাই উচ্ছিষ্ট গণেশের পুজো বিসর্জনের সময় মার্গের সাদৃশ্যের কারণে এদের উৎপাত এবং পুজো বিসর্জন পদ্ধতি ভণ্ডুল করার চেষ্টাও কিন্তু থাকবে তুঙ্গে, বুঝতে পারলে? এই বিষয়ে কিন্তু আমাদের প্রচণ্ড সচেতন থাকতে হবে, কারণ এরা নানা রকম মায়া সৃষ্টি করতে সক্ষম। বিভিন্ন রকম গলার স্বর বদলানো থেকে নানা প্রকার ভীতি ও মানসিকভাবে বিপর্যস্ত করতে এরা কিন্তু সিদ্ধহস্ত। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা কাকাবাবু, আপনি যা বলবেন সেভাবেই আমরা সম্পূর্ণ পদ্ধতিটি সমাপ্ত করব। এইবারে অমল আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তারানাথ, এই উপাচারের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটি? বিসর্জন পদ্ধতি। হ্যাঁ, কারণ ওই বিসর্জনের সময় যে বিসর্জন করবে সে একা থাকবে, আর কেউ থাকতে পারবে না তার সাথে, এবং সেটা হবে রাত্রি ও দিনের সন্ধিক্ষণ, ভয়ঙ্কর সময়। অপশক্তিরা এই সময় সব থেকে বেশি জাগ্রত থাকে, তাই সামান্য অসাবধান হলে মৃত্যু অনিবার্য। অমল, আচ্ছা তারানাথ, মোহন শুধু পুজোতেই যদি বসে আর আমি বিসর্জনটা করি, এ কি সম্ভব? আমি দেখলাম অমলের চোখে তখন সন্তান হারানোর ভয় প্রকট। আমি ওর চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ সম্ভব। এরপর মোহন অবশ্য অমলকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে বিসর্জনটা যাতে মোহনকেই করতে দেওয়া হয়, কিন্তু না, অমল কোনো কথাই শোনেনি। অবশেষে সেই দিনটি এলো। সকাল থেকেই সমস্ত আয়োজন সম্পন্ন করে রাত 11টা নাগাদ ওই দক্ষিণের ঘরের চিলেকোঠায় আমরা পুজো আরম্ভ করলুম। যেহেতু ওই ঘরেই উচ্ছিষ্ট গণেশ মূর্তি পাওয়া গিয়েছিল, তাই ওই ঘরেই পুজো করাটা যথাযথ বলে মনে হয়েছিল আমার। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা, তখনই মোহন ও অমল পূর্বে বলা পদ্ধতি অনুযায়ী প্রস্তুত হয়ে পুজোতে বসল। আমি ওদের চারপাশে একটা গণ্ডি কেটে দিলাম, যাতে কোনো অপশক্তি ওদের ক্ষতি করতে না পারে। পুজো আরম্ভ হলো। গং গণেশায় নমঃ। एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हेरं प्रणमाम्यहम्। লাল ফুল এবং রক্তচন্দন দিয়ে মূর্তির আরাধনা শুরু হলো। আর ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর কান্নার শব্দে সারা ঘর কেঁপে উঠল। অমল বলে উঠল, এ তো মায়ের কান্নার শব্দ। ওদের কোনো বিপদ ঘটল নাকি? হ্যাঁ? আমি অমলকে আশ্বাস দিয়ে বললাম, তুমি একদম চিন্তা করো না অমল, এ সমস্ত নিয়ে একদম চিন্তা করো না। এ কান্নার শব্দ খুঁড়িমার নয়, এই শব্দ কোনো নিম্ন মার্গের অপদেবীর কান্নার শব্দ। বিভ্রান্ত হয়েও না, আমাদের পুজোতে সমস্যা সৃষ্টি করাই এর একমাত্র উদ্দেশ্য। ওইদিকে মন না দিয়ে পুজোর দিকে মন দাও, পুজোর দিকে মন দাও, পুজো সম্পন্ন করো। হ্যাঁ, পুজো সম্পন্ন করো, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না এসব। আমার এই কথার পর অমল এবং মোহন কেউই আর কোনো রকম বাধাতে কান না দিয়ে পুজো সম্পন্ন করল। আর এর মাঝে কত কিছু হলো। কিছু বিকট দর্শন মূর্তি, বুঝলে, বিকট দর্শন মূর্তি বাড়ির ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে আমাদের ঠিক মুখের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। কিন্তু আমি অবাক হলাম অমল আর মোহনের সাহস দেখে। তারা বিন্দুমাত্র বিচলিত না হয়ে এই পুজোটা সম্পন্ন করল। আর এবার এলো সেই সন্ধিক্ষণের মূর্তি বিসর্জনের পালা। এই কাজটা ছিল সব
থেকে কঠিন এবং সব থেকে বিপদের আশঙ্কা এতে। হ্যাঁ, এই কাজটা একাই অমলকে করতে হবে। আগেই তো তোমাদের বলেছি যে মোহনই বিসর্জন করতে চেয়েছিল, কিন্তু এতে বিপদের আশঙ্কার পরিমাণ জেনে অমল কিছুতেই রাজি হয়নি মোহনকে দিয়ে এই কাজ করাতে। এই উচ্ছিষ্ট গণেশের মূর্তি নিয়ে সামনের দিঘিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় এবং সম্পূর্ণ একা বিসর্জন করে আসতে হবে। পথে বহুবিধ বিপদ জাল পেতে আছে। আমি অমলকে বারবার বলে দিলাম কোনো কিছুতে যেন কর্ণপাত না করে। অমল মূর্তি নিয়ে গেল। যতক্ষণ না মূর্তি বিসর্জন হলো, বাপ রে, কি বলবো তোমাদের, এই ঘর জুড়ে চলল ভয়ঙ্কর সব কাণ্ড। ভয়ঙ্কর, সে বর্ণনা করা যাবে না। ধরো মুন্ডহীন কিছু প্রেত সারা ঘর জুড়ে শুরু করে দিল তাণ্ডব নৃত্য। মানে সেই যে কি ভয়ঙ্কর নৃত্য, কি বলবো তোমাদের। আমি মোহনকে চোখের ইশারায় বললাম চুপ, একদম চুপটি করে গণ্ডির ভেতর বসে থাকতে। সে তাই করল। তারপর একটা সময় সমস্ত বন্ধ হয়ে গেল। মুন্ডহীন প্রেতগুলো যেন উবে গেল কর্পূরের মতো হাওয়ায়। মুহূর্তে ঘরের ভারী আবহাওয়াটাও কেটে গেল। সুন্দর একটা শুভ শক্তি যেন ছড়িয়ে পড়েছে সারা ভিটে জুড়ে। বুঝলাম যে সঠিক পদ্ধতিতেই দেবমূর্তি বিসর্জন হয়েছে। যাক, ভাড়া কেটেছে তাহলে। তারপর আধ ঘন্টা কেটে গেল। আমি সম্পূর্ণ ঘরের শুদ্ধিকরণ করে মোহনকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলাম। আর কোনো অশুভ শক্তির কণাও নেই এই ঘরে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এতটা সময় কেটে গেল, অমল তো বাড়ি ফিরল না তখনও। একটা অদ্ভুত চিন্তা পেয়ে বসল। চিন্তা না বলে ওটাকে দুশ্চিন্তা বলাই ভালো। না 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 না, আর অপেক্ষা করা যায় না। বিসর্জন পদ্ধতি তো অনেকক্ষণ সমাপ্ত হয়েছে। তাহলে অমল কেন আসছে না? আমি আর মোহন ছুটলাম দিঘির দিকে। কিছুটা দূরে যেতে দেখি অমল অচেতন অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ও সম্পূর্ণ দেহ রক্তাক্ত। কি আশ্চর্য! আমি ওর নিরাবরণ দেহ একটা চাদর দিয়ে ঢেকে দিলাম। মোহন একটু জল এনে ওর বাবার চোখে মুখে দিল। মাত্র কয়েক মিনিটের জন্য অমলের সংজ্ঞা এলো। ও চোখ খুলে প্রথমে আমার দিকে তাকালো, তারপর মোহনের দিকে। দেখলাম পিতা পুত্র উভয়ের চোখেই জল। অমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তারানাথ, আমার ছেলের সব বিপদ কেটেছে তো? হ্যাঁ 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 অমল, হ্যাঁ, তুমি চিন্তা করো না। তোমার ছেলে এবং এই ভিটে বাড়ি এখন সম্পূর্ণ বিপদ সীমার ঊর্ধ্বে। হ্যাঁ, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো অমল? হ্যাঁ, বিসর্জন পদ্ধতি তো সঠিকভাবেই হয়েছে। তাহলে এই অবস্থা কি করে হলো তোমার? হ্যাঁ তারানাথ, ওই দেবমূর্তি বিসর্জনের সময়ও রাস্তা এবং দিঘিতে নানা অপশক্তি নানাভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আমি থামিনি। আমার ছেলেটাকে তো আমাকে বাঁচাতে হতো। বলো, তোমার শেখানো পদ্ধতিতে আমি বিসর্জন করেছি, একেবারে সঠিক নিয়মে। না, সেটা তো আমি বুঝতেই পেরেছি অনেক আগেই। কারণ বিসর্জন ত্রুটিমুক্ত সঠিক নিয়মে হয়েছে বলেই তো আজকে এই ভিটে বাড়ি অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন সেটা নয়।
আমি জিজ্ঞেস করছি যে তোমার এই অবস্থাটা কিভাবে হলো, কেমন করে? আসলে আসলে বিসর্জন করে ফেরার পথে আমি আমি মোহনের আর্তনাদের শব্দ শুনেছিলাম। সে শব্দ এমনই যা একেবারে একেবারে বুকে গিয়ে লাগে। ঠিক তখনই আমি দিশেহারা হয়ে পেছনে ফিরে দেখেছিলাম। ভেবেছিলাম আমার বিসর্জনে হয়তো কোনো ভুল, কিন্তু না, ও তো মায়া ছিল। তুমি আমাকে পেছনে ঘুরতে বারণ করেছিলে, কিন্তু আমি তাই করে ফেলেছিলাম। ঠিক তখনই এক ভয়ঙ্কর কিছু আমাকে আক্রমণ করে। আমাকে রক্তাক্ত করে ভোরের আলো ফোটার সাথে সাথে অদৃশ্য হয়। আর তারপরেই তোমরা এখানে। না, আর কিছুই বলতে পারেনি অমল। চিরতরে চোখ বুজেছিল। তবে ও যেটুকু বলেছে তাতেই এ পৃথিবীর একজন পিতা তার সন্তানের জন্য কত সহজে মৃত্যুর গরল পর্যন্ত পান করতে পারে সেটাই আবারও প্রমাণ হয়েছিল সেদিন। বুঝতে পারলে? সেটাই প্রমাণ হয়েছিল।